স্ক্রিনটা শেয়ার্ড হয়েছে তো? হ্যাঁ দাদা। ওকে ওকে। সো আমার এই মানে ইমিউনিটি টু ইনফেকশাস ডিজিজের পোর্শন থেকে আমার এই একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে প্রোটোজোয়ান ডিজিজ। ঠিক আছে, তো সেটা আজকে কমপ্লিট করে দেবো। শুধু ইমিউনোলজি থেকে একটা জিনিসই বাকি থাকবে, সেটা হচ্ছে যে ওই মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশনের যে জায়গাটা, তো সেটা আমি লাইভ ক্লাসের করাচ্ছি না, ওটা আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো। ওটা ছোটো একটা জিনিস, ওটা আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো, তোরা একটু শুনে নিস। কোনো ডাউট থাকলে তখন জিজ্ঞেস করিস, ঠিক আছে? আচ্ছা, এবার প্রোটোজোয়া বলতে আই থিঙ্ক তোরা জানিস প্রোটোজোয়া কী জিনিস। প্রোটোজোয়া কী জিনিস সেটা আর বলতে হবে না, মানে সবাই জানিস তো প্রোটোজোয়া জিনিসটা কি। মানে কেউ জানিস না এরকম আছিস? না দাদা জানি। জানিস তো? আচ্ছা, তো অলরেডি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার এগেনস্টে ইমিউন সিস্টেম কীভাবে অ্যাক্ট করে। এবার আমরা দেখব প্রোটোজোয়ার এগেনস্টে কী করে অ্যাক্ট করে। এবার বিভিন্ন রকমের প্রোটোজোয়ান ডিজিজ আছে, তো তার মধ্যে এখানে কয়েকটা ডিসকাস করা হয়েছে। তো প্রথমেই যেটা ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে ম্যালেরিয়া। এবার ম্যালেরিয়ার লাইফ সাইকেল তোরা অনেক আগে থেকেই পড়ে আসছিস, আই থিঙ্ক ক্লাস 8-9 থেকেই আই থিঙ্ক ম্যালেরিয়ার লাইফ সাইকেল পড়ানো স্টার্ট হয়ে যায়। তো আমি জাস্ট একটু ব্রিফলি বলছি জিনিসটা, এবং তার সঙ্গে অবভিয়াসলি ইমিউনোলজি কীভাবে রিলেটেড সেটা বলবো। এবার একটা জিনিস হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে একটু জাস্ট বলি যে এটা প্লাজমোডিয়াম থ্রু দিয়ে হয়, এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এবং প্লাজমোডিয়ামের অনেক রকমের মানে আছে, অনেক স্পিসিস আছে, সাব স্পিসিস আছে। এবার প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে মোস্ট ভিরুলেন্ট অ্যান্ড প্রিভ্যালেন্ট। মানে ওভারঅল আমরা যা ম্যালেরিয়ার কেসেস দেখি, তো মোস্টলি হয় হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের জন্য, এবং এটা অ্যানাফিলিস মসকিউটো এটাকে ক্যারি করে, মানে ভেক্টরটা হচ্ছে অ্যানাফিলিস মসকিউটো। এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা কিন্তু ফিমেল অ্যানাফিলিস মসকিউটোরাই ক্যারি করে। তার কারণ হচ্ছে, মানে এটা জানিস যে মশা আমাদের রক্ত কেন খায়, মানে ওয়াই দে ফিড অন আওয়ার ব্লাড? বটনি স্টুডেন্টরা বলতে পারিস কিন্তু। কেউ জানিস? এটা খুব ইন্টারেস্টিং। এটা দাদা কি জিজ্ঞেস করলে আরেকবার বলো। মশা আমাদের রক্ত কেন খায়? বা জুলজি স্টুডেন্টরা বলতে পারিস, জুলজিতে তো পড়ানো হয়েছে আই গেস। দেখ, মশা কিন্তু আমাদের রক্ত এই কারণে খায় না যে ওটা ওদের মানে খাবার হিসেবে কিন্তু খায় না, অ্যান্ড নট অ্যাজ এ ফুড। মানে ওরা হিমোগ্লোবিন নিয়ে কিছু করে না। মশার টেম্পারেচার মেনটেন করার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। বেসিক্যালি মশা কিন্তু মানে যেরকম ওই গাছের যে মানে যে কি বলবো, প্ল্যান্ট জুস যেটাকে বলে, মানে ফ্লোয়েমের মধ্যে দিয়ে যেগুলো মানে সার্কুলেট করে, সেগুলো খেয়েই কিন্তু মশারা বেঁচে থাকে, ঠিক আছে? তাই জন্য মেল অ্যানাফিলিস মসকিউটো কিন্তু আমাদেরকে কামড়ায় না, ঠিক আছে? ওরা গাছের রস খেয়েই সুখে থাকে। আমাদের কামড়ায় হচ্ছে ফিমেল অ্যানাফিলিস মসকিউটো। কামড়ায় কারণ হচ্ছে ওদের ব্লাড দরকার হয়, এবং ব্লাডটাও দরকার হয় ওদের বডি টেম্পারেচার মেনটেন করার জন্য, ঠিক আছে? তাই জন্য অনেককে দেখবি বেশি মশা কামড়ায়, অনেককে কম মশা কামড়ায়, ঠিক আছে? একসাথে বসে থাকলে কাউকে দেখবি বেশি কামড়াচ্ছে, কাউকে কম কামড়াচ্ছে। তার কারণ হচ্ছে এটাই যে মানে
অনেকের মানে সারফেস টেম্পারেচার আলাদা আলাদা হয়, তো কারো সারফেস টেম্পারেচার একটু বেশি হয় বা কারো সারফেস টেম্পারেচার একটু কম হয়, বা যাদের বিএমআর বেশি মানে ইনহ্যান্ড বিএমআর বেশি হয় তাদের বডি টেম্পারেচার একটু বেশি হয়, তো তাদেরকে বেশি মশা কামড়ায়। ঠিক আছে, ওরা ওই ওয়ার্মটা ফিল করতে পারে। তো কেন বডি টেম্পারেচার ওদের মেনটেন করতে হয়? কারণ ওদের মধ্যে যে মানে যে যে ওদের ওই যে বেসিক্যালি ওদের যে মানে এগসগুলো, সেই এগসগুলোকে হ্যাচ করানোর জন্য বা ওদের প্রপার ডেভেলপমেন্টের জন্য ওদের ব্লাড দরকার হয়। ব্লাড দরকার ইন আ সেন্স যে ব্লাডের যে টেম্পারেচার যেটা সেটা দরকার হয়। ঠিক আছে, তো এবার ব্যাপারটা কী হয় এখানে ম্যালেরিয়ার সঙ্গে কীভাবে ব্যাপারটা মানে কানেক্টেড মশা, সেটা হচ্ছে যে, এবং এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখিস, অনেক সময় কোশ্চেনে ঘুরিয়ে দিতে পারে যে মানে ওয়াই দে ফিড অন আওয়ার ব্লাড, বা মানে মশাদের অ্যাকচুয়াল মানে ফুডটা কি ব্লাড না প্ল্যান্ট স্যাপ, এরকম মানে একবার কোশ্চেন দিয়েও ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এক্ষেত্রে কী হয়, মশারা যখন মানে ফিমেল অ্যানাফিলিস মসকিউটো যখন আমাদের বাইট করে তখন কী হয় যে এই স্পোরোজয়েড ফর্মটা মানে প্লাজমোডিয়ামের যে স্পোরোজয়েড ফর্ম সেটা আমাদের বডিতে এন্টার করে, এবং এই মানে থ্রু ব্লাড স্ট্রিম অবভিয়াসলি স্পোরোজয়েড ফর্মটা কিন্তু মানে এখনই বলছি, পরে আবার বলবো যে মোস্ট অ্যাক্সেসেবল টু ইমিউন সিস্টেম, কারণ তারপরের সবকটা ফর্মই কিন্তু কোনো না কোনো অর্গ্যানের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, এই স্পোরোজয়েডটা মোস্ট অ্যাক্সেসেবল টু ব্লাড মানে সরি ইমিউন সিস্টেম, কিন্তু প্রবলেমটা হচ্ছে স্পোরোজয়েড ফর্মটা ব্লাড স্ট্রিমে থাকে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। উইদিন হাফ অ্যান আওয়ার কী হয়, এই স্পোরোজয়েডগুলো ব্লাড স্ট্রিম থেকে লিভারের মধ্যে ঢুকে যায়, হেপাটোসাইটসের মধ্যে ঢুকে গিয়ে কী হয়, ওরা মেরোজয়েড ফর্ম করে। ঠিক আছে, এই মেরোজয়েড ফর্ম করে তারপরে এই মেরোজয়েড ফর্মটা লিভার সেলকে অবভিয়াসলি ডেস্ট্রয় করে বা লাইজ করে ওরা কী হয় আবার ব্লাড স্ট্রিমে আসে, ব্লাড স্ট্রিমে এসে ওরা তখন আরবিসিকে ইনফেক্ট করে, আরবিসির মধ্যে ঢোকে, আরবিসির মধ্যে প্রলিফারেট করে, আবার মানে আরবিসিকে ফাটিয়ে দিয়ে বা ডেস্ট্রয় করে লাইজ করে আবার বেরিয়ে আসে, আবার নতুন আরবিসিকে ইনফেক্ট করে। এই যে যখনই এই যে এই বেরিয়ে আসে ব্লাড স্ট্রিমে মেরোজয়েড ফর্মটা, তখনই কিন্তু আমাদের ওই জ্বরটা আসে, যেটা ম্যালেরিয়ার একটা টিপিক্যাল সিনড্রোম, যে কাঁপুনি দিয়ে জ্বর আসে একটা টাইম ইন্টারভাল পর পর, সেটাই মেরোজয়েড ফর্মগুলো যখন ব্লাড স্ট্রিমে বারবার করে রিটার্ন ব্যাক করে সেই সময়গুলোতে। ঠিক আছে, তারপরে এইরকম সাইকেল চলতে চলতে এরা ডেভেলপ করে আরবিসির মধ্যে এবং গ্যামেটোসাইট ফর্ম করে। এই এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, গ্যামেটোসাইটগুলো কিন্তু মানে একটা আর একটাকে ফার্টিলাইজ করতে পারে না আমাদের বডির মধ্যে। ঠিক আছে, হিউম্যান বডির মধ্যে এরা ফার্টিলাইজ করে একটা আর একটাকে মানে মসকিউটোর বডির মধ্যে। তাই জন্য এগেন যখন ধর আবার একটা মসকিউটো আমাদের কামড়াচ্ছে, তখন ওদের মধ্যেই গ্যামেটোসাইটগুলো ঢুকে যায়, ঢুকে গিয়ে কি হয়, মসকিউটোর গাটের মধ্যে এরা একটার ফার্টিলাইজ করে দেন আবার মানে স্পোরোজয়েড ফর্ম করে। ঠিক আছে, এই স্পোরোজয়েডগুলো আবার দেন মসকিউটো বাইটের সময় মানে মসকিউটো গাট থেকে যখনই স্পোরোজয়েড ফর্ম করে যায় তখন ওটা ওদের মাউথ পার্টের কাছে চলে আসে, যখন আবার বাইট করে মসকিউটো তখন আবার ও স্পোরোজয়েডটা হিউম্যান বডিতে রিলিজ করে, এবং এই সাইকেলটা চলতে থাকে। এবার এখানে একটা ব্যাপার আছে যে যখনই এই স্পোরোজয়েডগুলো মানে টু লিভার মাইগ্রেট করে তখন এরা কি হয় মানে একটা স্পেসিফিক টাইপ অফ অ্যান্টিজেন দিয়ে এরা কভার্ড থাকে, সেটাকে বলে সার্কামস্পোরোজয়েড বা সিএস অ্যান্টিজেন। এটা কেন থাকে, এটার কারণ হচ্ছে এই অ্যান্টিজেনটা স্পোরোজয়েডকে হেপাটোসাইটের সঙ্গে মানে অ্যাটাচ করতে বা অ্যাডিশনের জন্য হেল্প করে।
ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এই সার্কামস্পোরোজয়েড অ্যান্টিজেনের ব্যাপারটা একটু মাথায় রাখবি। অনেক সময় ডিবিটিতে এই ধরনের কোশ্চেন দেয়। ঠিক আছে, তো এটা যেটা বললাম যে মানে সিমটমস হচ্ছে রিকারেন্ট চিলস, ফিভার অ্যান্ড সোয়েটিং। এই সিমটমসগুলো প্রত্যেক 48 ঘন্টা পর পর ফিরে আসে, রাফলি 48 ঘন্টা পর পর ফিরে আসে, এবং তখনই আসে যখন ওই মেরোজয়েডসগুলো যেটা বললাম যে ব্লাড স্ট্রিমে আবার রিটার্ন ব্যাক করে, মানে আরবিসি থেকে ব্লাড স্ট্রিমে বেরিয়ে আসে। ঠিক আছে, এবং যেহেতু আরবিসি মধ্যে ওরা মানে প্রলিফারেট করে, ডেভেলপ করে এবং আরবিসিকে ডিস্ট্রয় করে বেরিয়ে আসে, তাই জন্য মানে যার ম্যালেরিয়া হয় সে অবভিয়াসলি অ্যানিমিক হয়ে পড়ে এবং স্প্লেনোমেগালি হয়। এবং এটা হয় কারণ স্প্লিন, মানে জানিসই যে স্প্লিন যে কোনো যখন কোনো রকম প্যারাসাইট ইনফেকশন হয় বা কোনো রকম ইনফেকশন হয়, তখন মানে আমাদের স্প্লিনের মধ্যে সেই অ্যান্টিজেনগুলো যায়। ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন রকম মানে ইমিউন সেলসকে ট্রেন করা হয়। তাই জন্য ম্যালেরিয়া যখন হয়, যেহেতু ম্যালেরিয়াটা অনেকদিন ধরে থাকে এবং কন্টিনিউয়াসলি অ্যান্টিজেন ওরা মানে বডি ওদের থেকে কন্টিনিউয়াসলি অ্যান্টিজেন ইমবাইব করে, তাই জন্য মানে স্প্লিনের ফাংশনটা অনেক বেড়ে যায় এবং তাই জন্য স্প্লিনটা বড় হয়ে যায়, মানে ওখানে অনেক সেল প্রলিফারেট করতে থাকে, অনেক সেলের ডেভেলপমেন্ট চলতে থাকে, তাই জন্য। ঠিক আছে, এবং একটা সিরিয়াস প্রবলেম হয় যখন লার্জ নাম্বার অফ মেরোজাইট ফর্ম করে যায়, তখন কী হয়, ওরা ছোটো ছোটো ক্যাপিলারিসগুলোকে অনেক সময় ব্লক করে দেয়। ঠিক আছে, ব্লাড স্ট্রিমে যখন বেরিয়ে আসে অনেক সময় ছোটো ছোটো ক্যাপিলারিস ব্লক করে দেয়, তখন কি হয়, তখন অবভিয়াসলি ইন্টেন্স হেডেক হয়, রেনাল ফেলিয়ার হতে পারে যদি কিডনি ক্যাপিলারিসকে ব্লক করে দেয়, হার্ট ফেলিয়ার হতে পারে যদি করোনারি আর্টারিকে ব্লক করে দেয়। ঠিক আছে, বা অনেক সময় যদি মানে সেরিব্রাল আর্টারি বা সেরিব্রাল যে ভেন্স সেইগুলোকে যদি, বা ব্রেনের মধ্যে যে ফাইন যে মানে ক্যাপিলারিসগুলো রয়েছে সেগুলোকে যদি ব্লক করে দেয়, তাহলে মানে ব্রেন ড্যামেজ হতে পারে। ঠিক আছে, বা ব্রেন স্ট্রোক যেটাকে বলে, মানে স্ট্রোক যেটাকে বলে সেটা হতে পারে। তো সো এগুলো খুবই ফেটাল হতে পারে। আদারওয়াইজ যেটা হয় যে মানে ওই জ্বর আসতে থাকে, অ্যানিমিক হয়ে পড়ে, এই প্রবলেমগুলো চলতে থাকে। ঠিক আছে, এবার এখন একটা স্পেকুলেশন করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে মানে ম্যালেরিয়া যদি এই ফেটাল কনসিকুয়েন্সগুলো যেগুলো বললাম, মানে মেরোজয়েড ফিজিক্যালি ব্লক করে, মানে ক্যাপিলারি ব্লক করে দিয়ে যেটা করে, সেটা যদি না হয়, তাহলে মানে আমাদের বডির যে ক্ষতিটা হয় ম্যালেরিয়ার জন্য, সেটা কিন্তু বলা হচ্ছে যে মানে স্পেসিফিক ওই মানে প্লাজমোডিয়ামের জন্য হচ্ছে তা নয়, তার থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে ওভার্ট প্রোডাকশন অফ টিএনএফ আলফা বা অন্যান্য আরও যে সাইটোকাইন্সগুলো। এবার এটা একটা মানে লেজিটিমেট কারণ হতেই পারে, কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা ক্রনিক ইনফেকশন হয়ে দাঁড়ায়, তাই জন্য আমাদের বডি কন্টিনিউয়াসলি সাইটোকাইন প্রডিউস করতে থাকে, এবং যেহেতু এটা মানে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, সেহেতু সহজে এটা যায় না, এবং ইমিউন সিস্টেম খুব জেদি হয়ে যায় এবং মানে এটাকে তাড়িয়েই ছাড়বে এরকম একটা পণ নিয়ে নেয় প্রায়, এবং তাই জন্য যত বেশি সম্ভব সাইটোকাইন প্রডিউস করে, এবং ওই ওভার্ট মানে প্রোডাকশন অফ সাইটোকাইন্স বা ওভারডু করার জন্য কিন্তু বরং আমাদের বডির বেশি ক্ষতি হয়। ঠিক আছে, এরকম একটা স্পেকুলেশন করা হচ্ছে এবং কিছু এক্সপেরিমেন্টস করা হয়েছে যেটাতে দেখা যাচ্ছে যে এই স্পেকুলেশনটা অনেকটাই ঠিক। মানে ম্যালেরিয়ার ক্ষেত্রে প্লাজমোডিয়াম আমাদের যতটা না ক্ষতি করে, তার থেকে আমাদের বডির ইমিউন সিস্টেমসই আমাদের বেশি ক্ষতি করে। আচ্ছা, এবার হোস্ট রেসপন্স কী? এবার ম্যালেরিয়ার ক্ষেত্রে অনেক কটা প্রবলেম আছে স্ট্রং ইমিউন রেসপন্স মাউন্ট করার জন্য। মেনলি যেটা আমাদের বডি করতে পারে সেটা হচ্ছে অ্যান্টিবডিজ। ঠিক আছে, অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বা হিউমোরাল ইমিউনিটি মাউন্ট করে। এবার
কেন বললাম যে অনেক কটা প্রবলেম আছে আমাদের বডি ইমিউন সিস্টেম ম্যালেরিয়াকে ট্যাকল করতে, এবং সেই জন্যই ম্যালেরিয়া হলে মানে ওষুধ নিতেই হয়। ঠিক আছে, সামান্য কোল্ড বা ফ্লু হলে সেটা বডি টেক কেয়ার করে নিতে পারে, ড্রাগস না নিলেও চলে। ম্যালেরিয়ার ক্ষেত্রে কিন্তু ম্যালেরিয়ার এগেনস্টে ড্রাগস নিতেই হয়। ঠিক আছে, না হলে কিন্তু জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। এবং আচ্ছা, তো কি হয়, মানে কেন এরকম প্রবলেম আমাদের বডি ট্যাকেল করতে পারে না কেন? তার কারণ হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা বললাম যে স্পোরোসয়েড যে মানে কন্ডিশনটা, যেটা বেসিক্যালি মানে প্রথম বডিতে ঢোকে, সেই স্পোরোসয়েড টু মেরোসয়েড যখন হয় বা মেরোসয়েড টু গ্যামেটোসাইড যখন হয়, তখন প্রত্যেকটা টাইমে ওদের যে সেল সারফেস অ্যান্টিজেনটা ওটা আলাদা হয়। ঠিক আছে, তো ইমিউন সিস্টেম মানে ট্র্যাক রাখতে পারে না, মানে একটার এগেনস্টে তো অ্যান্টিবডি ডেভেলপ করলো, মানে স্পোরোসয়েডের এগেনস্টেও যে অ্যান্টিবডি ডেভেলপ করে ওটা তো আধ ঘন্টার মধ্যে মানে হেপাটোসাইটসে চলে যাচ্ছে, বা এবং তারপরে মেরোসয়েড হয়ে গেলে অ্যান্টিজেন মানে প্রপার্টিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আর সেই অ্যান্টিবডিটা কাজ করে না। দেন মেরোসয়েডের এগেনস্টে যতক্ষণ অ্যান্টিবডি তৈরি করছে ততক্ষণে দেখা যাচ্ছে গ্যামেটোসাইট ফর্ম করে নিচ্ছে। তো এই কারণে মানে আমাদের ইমিউন সিস্টেম মানে ওর সময় ট্যাকেল করতে পারে না। ঠিক আছে, আর একটা কারণ হচ্ছে মানে এই প্যাথোজেনটা মোস্ট অফ ইটস লাইফ সাইকেল এরা ইন্ট্রাসেলুলার প্যাথোজেন হিসেবে থাকে। এবার ইন্ট্রাসেলুলার প্যাথোজেন হিসেবে কোথায় থাকে? আরবিসির মধ্যে থাকে বা হেপাটোসাইটসের মধ্যে থাকে, যেখানে কিনা এরা কিন্তু ইমিউন অ্যাটাক থেকে শিল্ডেড থাকে অনেকটা। ঠিক আছে, আর একটা কারণ হচ্ছে যেটা শুরুতেই বলেছিলাম মানে এক্ষেত্রে, যে মোস্ট অ্যাক্সেসেবল স্টেজ হচ্ছে মানে ইমিউন সিস্টেমের কাছে মোস্ট অ্যাক্সেসেবল স্টেজ হচ্ছে স্পোরোজয়েড, কারণ ওটা ব্লাড স্ট্রিমে থাকে, কিন্তু সেটা জাস্ট 30 মিনিটসের জন্য থাকে। তো ওই 30 মিনিটসের মধ্যে ইমিউন অ্যাক্টিভেশন হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন, এটা খুব ডিফিকাল্ট, মানে এটা খুবই আনলাইকলি এটা হওয়াটা। ঠিক আছে, ইভেন এরকমও হয় যে ইভেন যদি অ্যান্টিবডি প্রডিউস হয়েও যায় স্পোরোজয়েডসের এগেনস্টে, তাহলে কি হয় মানে প্লাজমোডিয়ামের কাছে একটা খুব মানে ফ্যাসিনেটিং একটা কি বলবো মানে ওয়ে আছে এটার থেকে বাঁচার জন্য। সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে সিএস অ্যান্টিজেন থাকে স্পোরোজয়েডের গায়ে, যেটা হেপাটোসাইটসের সঙ্গে বেটার অ্যাটাচমেন্টে হেল্প করে। এরা কি করে, এই সিএস অ্যান্টিজেন দিয়ে তো এদের পুরো বডিটা কভার্ড থাকে। এবার যে অ্যান্টিবডিটা তো সিএস অ্যান্টিজেনকে বাইন্ড করলো, প্লাজমোডিয়াম কি করে সেই সিএস অ্যান্টিজেনটাকে মানে শেড অফ করতে পারে। ঠিক আছে, মানে ঝেড়ে ফেলতে পারে বডি থেকে। তো শেড অফ করে দিলে কি হয় যে ওই সিএস অ্যান্টিজেনটা তো আর ওর বডির ওপর থাকলো না, তো মানে ওই সিএস অ্যান্টিজেনের সঙ্গে যে অ্যান্টিবডিটা বাইন্ড করেছে সেটাও শেডেড অফ হয়ে যায়। এবং সেটা যখন শেডেড অফ হয়ে যায়, মানে সিএস অ্যান্টিবডিটা যখন উইথ অ্যান্টিবডি শেডেড অফ হয়ে গেল, তখন স্পোরোজয়েডসের ওপরে একটা নতুন অ্যান্টিজেন, তখন কিন্তু আর সিএস অ্যান্টিজেন থাকলো না, ওর আবার তার নিচে যে অ্যান্টিজেন কোটিং মানে তার নিচে যে সারফেসটা সেটা কিন্তু একটা অন্য অ্যান্টিজেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্লাজমোডিয়াম মানে অনেক রকমভাবে আমাদের ইমিউন সিস্টেম থেকে পালিয়ে বেড়াতে পারে। এবং তাই সেই কারণেই ম্যালেরিয়াল ডিজিজ খুব মানে ডেভাস্টেটিং হয় বা খুব ক্রনিক হয় রাদার বলতে গেলে। এবার ম্যালেরিয়ার এগেনস্টে অনেক ভ্যাকসিন ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানে এটা খুব ডিফিকাল্ট, যেহেতু এত রকম প্রবলেম আছে ম্যালেরিয়ার ক্ষেত্রে, যে বিভিন্ন রকম অ্যান্টিজেন ডেভেলপ মানে বিভিন্ন রকম স্টেজে বিভিন্ন রকম অ্যান্টিজেন আছে, এক একটা স্টেজ এক এক জায়গায় থাকে। এইসব কারণে ভ্যাকসিন ডেভেলপ করা ম্যালেরিয়ার ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হচ্ছে। এখনও কোনো কিন্তু মানে ফুল প্রুফ ভ্যাকসিন নেই। আচ্ছা, এরপরে হচ্ছে মানে এটাও তোরা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছিস, এবং বায়োলজিতে 1 নম্বরের কোশ্চেনে বা এমসিকিউতে দিত মানে স্কুল টাইমে, সেটা হচ্ছে আফ্রিকান স্লিপিং সিকনেস।
ঠিক আছে। এবার এটা এখনও দেয়, ডিবিটিতে এখনও এটার উপর কোশ্চেন দেয়। কার জন্য হয়? ট্রাইপেনোজোমার জন্য হয়। এবার মোস্টলি হয় ট্রাইপেনোজোমা ক্রুজির জন্য। আর ভেক্টরটার নাম দেয়, অনেকেই এটাকে অনেক কিছু বলে, মানে টেস্টিস ফ্লাই বলে, অনেকে টেস্টি ফ্লাই বলে। যাই হোক, ওসব বলিস না। এর প্রপার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সেটসি ফ্লাই। সেটসি ফ্লাই, এবার ফার্স্ট টিটা সাইলেন্ট থাকে, ঠিক আছে। তো এই সেটসি ফ্লাই বেসিক্যালি এই ট্রাইপেনোজোমা যে মানে প্যাথোজেনটা সেটাকে ক্যারি করে, ঠিক আছে। এবার এটাও খুব ক্রনিক ডিজিজ এবং খুবই ডেবিলিটেটিং ডিজিজ, মানে এটা প্রোগ্রেস করতে থাকলে মানে আলটিমেটলি মানুষ মারাই যায়। এবং এটা হিউম্যান টু ক্যাটেল, ক্যাটেল টু হিউম্যান, এদের মধ্যে মানে কি বলবো ট্রান্সমিটেড হতে থাকে। এবং ওর মানে ম্যালেরিয়া যেমন মশা ক্যারি করে, এটা তেমন মাছি ক্যারি করে, ঠিক আছে। এবং এই ডিজিজটা বিভিন্ন রকম মাল্টিপল স্টেজের মধ্যে, এটাও বিভিন্ন রকম স্টেজের মধ্যে দিয়ে যেতে থাকে ব্লাডের মধ্যে। এবং একটা স্টেজ আসে যেখানে ব্লাড থেকে এরা নিউরনের মধ্যে চলে যায়, ঠিক আছে। এই যতক্ষণ ব্লাডের মধ্যে আছে ততক্ষণ কিন্তু এটা সেরকম কিছু ডিজিজ ক্রিয়েট করে না। যখনই এটা নিউরনসের মধ্যে চলে যায়, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, তখন মেন ডিজিজটা মানে ফ্লারিশ করে। তখন কী হয়? মেনিনজোসেফালাইটিস হয়, ঠিক আছে। এবং এক্সটেন্সিভ নার্ভ ড্যামেজ হয়, ব্রেন ড্যামেজ হয়, এবং কনসিয়াসনেস মানে দেখা যায় যে যার হয়েছে সেই পেশেন্ট মাঝে মাঝে কনসিয়াসনেস লুজ করছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এবং অনেকটা ঘুমের মতো কন্ডিশন তৈরি হয়। এবং সেই কারণে এটাকে স্লিপিং সিকনেস বলে। মানে দেখা যায় যে হঠাৎ হঠাৎ ঘুমিয়ে পড়ছে ইন আ সেন্স যে ও কনসিয়াসনেস লুজ করে। এবং এরকম করতে করতে একটা সময় দেখা যায় যে এত বেশি ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তখন ব্রেন ফাংশন করে না, আলটিমেটলি মানুষটা মারাও যায়, ঠিক আছে। এবং এর এগেনস্টেও আমাদের বডি ইমিউন সিস্টেম খুব একটা বেশি এফেক্টিভ হতে পারে না। তার একটা মেজর কারণ আছে, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা মানে বায়োলজিক্যালি খুব ইন্টারেস্টিং একটা মানে কি বলবো ইভেডিং সিস্টেম, বা খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা মাইক্রোবায়োলজিতেও পড়ানো হয়, ইমিউনোলজিতেও পড়ানো হয়, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এই এদের একটা স্পেসিফিক কোড প্রোটিন আছে, গ্লাইকোপ্রোটিন, যেটাকে ভ্যারিয়েন্ট সারফেস গ্লাইকোপ্রোটিন বলে, ঠিক আছে। এই পুরো ট্রাইপেনোজোমার সারফেসকে, বডি সারফেসকে এই গ্লাইকোপ্রোটিনটা ওই ভিএসজি কভার করে থাকে, ঠিক আছে। এবং অ্যান্টিবডি ডেভেলপ করলে এই ভিএসজির এগেনস্টেই ডেভেলপ করবে, ঠিক আছে। এবং শুরুতে কি হয়? শুরুতে অ্যান্টিবডি ডেভেলপও করে, মানে প্রথম যখন বডিকে অ্যাটাক করে ট্রাইপেনোজোমা, তখন অ্যান্টিবডি ডেভেলপ করে। এবং অ্যান্টিবডি কিন্তু মোস্ট অফ দ্য প্যারাসাইটকে মানে প্রায় 99 ওই মানে অনেকটা ডেটলের মতো 99% প্যারাসাইটকে কিল করে দেয়, মানে কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস এবং থ্রু অপসোনাইজেশন অ্যান্ড ফ্যাগোসাইটোসিস কিল করে। কিন্তু এখানে প্রবলেমটা আছে, এইখানে প্রবলেমটা এসে যায়। এই 99% যে ডেটলের মতো, ডেটল যেরকম বলে 99%, এখন 99.9% জার্মসকে কিল করে, কিন্তু সেরকম এখানে 99% কিল করলেও ওই যে 1% বেঁচে যায়, ওরা কি করে? ওরা একটা ইন্টারেস্টিং কাজ করে। ওই 1% অর্গানিজম যে বেঁচে যাচ্ছে, 1 বা 2% বেঁচে যায়, তারা কি করে? তারা অ্যান্টিজেনটাকে চেঞ্জ করে নেয়, ঠিক আছে। মানে এই ভিএসজিটাকে চেঞ্জ করে নেয়। তখন আর কিন্তু যে অ্যান্টিবডিটা প্রডিউস হয়েছিল সেটা কিন্তু আর বাইন্ড করতে পারে না সেই নতুন ভিএসজি যে ট্রাইপেনোজোমাগুলো চলে আসে, নিউ ভিএসজির সঙ্গে কিন্তু পুরোনো অ্যান্টিবডি বাইন্ড করতে পারে না। এবার যারা উইথ নিউ ভিএসজি এলো, তারা আবার একটা নতুন প্যারাসাইট, নিউ ওয়েভ অফ প্যারাসাইটেমিয়া ক্রিয়েট করে। মানে এরকম এখন মানে বেস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলতে পারি কোভিড এর ক্ষেত্রে। কোভিডের ফার্স্ট ওয়েভ মোটামুটি ছেড়ে আসছিল, ওরা একটা নতুন স্ট্রেন ক্রিয়েট করলো
আবার একটা সেকেন্ড ওয়েভ আসছে, ঠিক আছে, একটা সেকেন্ড ভাইরেমিয়া ক্রিয়েট হয়েছে। সেরকম ট্রাইপ্যানোসোমার ক্ষেত্রেও মানে একটা নতুন ওয়েভ আসে প্রথম ওয়েভটা যাওয়ার পরে, এবং এইটাকে বলা হয় বেসিক্যালি অ্যান্টিজেনিক শিফট, মানে একটা র্যাপিড কমপ্লিট চেঞ্জ অফ অ্যান্টিজেনিক প্রপার্টি, ঠিক আছে। ওই পড়িয়েছিলাম অ্যান্টিজেনিক ড্রিফট অ্যান্ড শিফট, তো এটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট, ঠিক আছে। তো যখন এই চেঞ্জ হয়ে গেল তখন আর পুরনো অ্যান্টিবডি কাজ করবে না এদের এগেনস্টে, আবার নতুন করে প্যারাসাইট লোড বেড়ে যাবে, হয়তো আবার অন্য অ্যান্টিবডি তৈরি হবে, সেকেন্ড টাইম একটা অন্য অ্যান্টিবডি তৈরি হবে, বাট এগেন মানে মোস্ট অফ দ্য হয়তো প্যারাসাইট মরে যাবে, বাট 1% বেঁচে যাবে, তারা আবার একটা ভাইরেমিয়া, নতুন ওয়েভ অফ ভাইরেমিয়া ক্রিয়েট করবে। এই করতে করতে দেখা যায় একটা সাফিসিয়েন্ট নাম্বার অফ মানে প্যারাসাইট বেঁচে যায় বডির মধ্যে, যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যদি একবার অ্যাটাক করে দেয় তাহলে কিন্তু আর কোনো মানে নিস্তার নেই তার থেকে, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের রিচ খুব কম, ঠিক আছে। তাই জন্য যদি কোনো ব্রেন ইনফেকশন হয় সেটা কিন্তু সহজে সারে না, মানে এই কারণেই একবার যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে যায় তাহলে ওরা মোটামুটি ইমিউন সিস্টেম থেকে সেফ হয়ে যায় এবং একটা ফুল ফ্লেজের ডিজিজ ক্রিয়েট করে। ওকে, এবার এখানেই যেটা মানে বায়োলজির দিক থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই ভিএসজি চেঞ্জটা কি করে হয়। এবার যেটা মানে এখানে দেখ, ধর এটা হচ্ছে VSG1, এবার কি হয় যে এদের বিভিন্ন ক্রোমোজোমে, মানে ট্রাইপ্যানোসোমের বিভিন্ন ক্রোমোজোমে অনেক ভিএসজি এরকম পরপর স্ট্যাকড থাকে, ঠিক আছে। মানে একটা ট্রাইপ্যানোসোমাতে হয়তো 1000 ভ্যারিয়েন্টস থাকে ভিএসজির। তো এবার কি হয়, ধর একটা ভ্যারিয়েন্ট মানে এবার প্রডিউস কি করা হয় যে এই ভিএসজিগুলো, ধর লেটসে VSG1 ইনিশিয়াল থেকে বলছি VSG1 এক্সপ্রেস হচ্ছে, এবার ধর চেঞ্জ করবে, কি হয় যে VSG2 ধর হবে, এবার VSG2টার ডুপ্লিকেশন হয় এবং ট্রান্সপোজিশন হয়, মানে রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশন হয় বেসিক্যালি। এই রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশন হয়ে এই VSG1 জায়গায় VSG2টা চলে আসে তখন, এবং এটা আসে বলতে এটা আসে মানে কোন রিজনে ট্রান্সলোকেট করে সেটা হচ্ছে টেলোমেরিক এন্ডে একটা এক্সপ্রেশন রিজন আছে। এই এক্সপ্রেশন বা রিজনে যে ভিএসজিটা থাকে সেটাই কিন্তু এক্সপ্রেস করে, বাকি এই ভিএসজিগুলো আর এক্সপ্রেস করবে না। ওকে, তো যখনই VSG2 এক্সপ্রেশন সাইটে চলে এলো তখন VSG1 আর এক্সপ্রেস হয় না, কমপ্লিটলি VSG2 এক্সপ্রেস হয়, ঠিক আছে। আবার যদি অন্যটা এক্সপ্রেস করতে হয় দেন VSG ধর 3 বা 4 এর মধ্যে কেউ একটা ট্রান্সলোকেট করলো, তখন আবার সে এক্সপ্রেস করে। এরকমভাবে ওরা প্রত্যেকবার এই ভিএসজিটাকে চেঞ্জ করতে থাকে, এবং প্রত্যেকবার কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে দেন নতুন নতুন অ্যান্টিবডি তৈরি করতে হয় এদের সঙ্গে ট্যাকেল করার জন্য। তো সেই যে অ্যান্টিবডি তৈরির যে গ্যাপটা সেটার মধ্যে এরা কিন্তু প্রলিফারেট করে নিতে পারে এবং আস্তে আস্তে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সাফিসিয়েন্ট প্যারাসাইট ঢুকে যেতে পারে। এবং খুবই ইন্টারেস্টিংলি মানে দেখা গেছে যেটা যে এই যে মানে অ্যান্টিজেনিক শিফট হচ্ছে, এটা কিন্তু একটা ধর মানে প্রথমে VSG1 প্রডিউস হচ্ছিল, সবাই বেশিরভাগ মরে গেল, তারপর ধর একটা বাঁচলো, একটা নিজের VSG1কে চেঞ্জ করে 2 করলো এবং সে প্রলিফারেট করলো, এরকম কিন্তু হয় না। মাল্টিপল ট্রাইপ্যানোসোমা স্পিসিস কিন্তু একসাথে একই টাইপের মানে VSG চেঞ্জ করে, ঠিক আছে। মানে যে 1% বেঁচে গেল উইথ VSG1, তারা 1% কিন্তু একসাথে একই রকম VSG চেঞ্জ করে, মানে একই সাথে ধর VSG2 চেঞ্জ করলো, মানে এই কোঅর্ডিনেশনটা কি করে হয় সেটা এখনো কেউ জানে না, ঠিক আছে। বাট এটাই হচ্ছে রিজন যে আমাদের বডি ট্রাইপ্যানোসোমার ক্ষেত্রে মানে খুব মানে আমাদের বডি ইমিউন সিস্টেম মানে এক্ষেত্রে এফেক্টিভ, কিন্তু এফেক্টিভ নয়, মানে ওই 99%-এর জন্য এফেক্টিভ, কিন্তু ওই 1% যে বেঁচে যাচ্ছে সে কিন্তু আবার মানে যা করার করে দিচ্ছে।
তাই জন্য মানে আমাদের বডি ইমিউন সিস্টেম এফেক্টিভ হয়েও এফেক্টিভ হতে পারে না, ডিজিজটা আলটিমেটলি হয়ে যায়। এবং এটা খুবই মানে মানে কি বলবো, খুবই ক্রনিক অ্যান্ড ডেবিলিটেটিং ডিজিজ, এবং এটার এগেনস্টে এখনো অবধি কোনো সেরকম কিওর নেই। এবং অবভিয়াসলি ভ্যাকসিন ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু মেক, যে এত অ্যান্টিজেনিক ভ্যারিয়েন্টস থাকলে ভ্যাকসিন ডেভেলপ করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, এবার হচ্ছে লিশম্যানিয়াসিস। ঠিক আছে, লিশম্যানিয়াসিস মানে বেসিক্যালি প্রোটোজোয়ান প্যারাসাইট, লিশম্যানিয়া মেজরের জন্য হয় মেইনলি। এবং জানিস যে এটা ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, ম্যাক্রোফাজের যে ফ্যাগোজম তার মধ্যেই থাকে, মানে অনেকটা মাইক্রোব্যাকটেরিয়ামের মতোই এও ম্যাক্রোফাজের যে ফ্যাগোজম সেটার মধ্যে সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, এবং সার্ভাইভ করতে পারে, এবং এদের মানে আইএফএন মানে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট হয়েও আইএফএন গামা কোনো এফেক্ট হয় না সেরকম। ঠিক আছে, আইএফএন গামা প্রডিউসড হয় লিশম্যানিয়া, যখন লিশম্যানিয়া সিস হয় তখন TH1 রেসপন্স হয়, আইএফএন গামা প্রডিউস হয়, কিন্তু মানে লিশম্যানিয়া আইএফএন গামা কি করে, মানে যে ম্যাক্রোফাজকে মানে অ্যাফেক্ট করে, ঠিক আছে, যে ম্যাক্রোফাজের মধ্যে ঢুকে যায় তার আইদার নিজের আইএফএন গামা প্রোডাকশনটাকে কমিয়ে দেয়, অর আইএফএন গামা রিসেপ্টর এক্সপ্রেশনটাকে কমিয়ে দেয়। তাই জন্য আইএফএন গামা যদি TH সেল প্রডিউসও করে, তারা কিন্তু কোনো এফেক্ট করতে পারে না। র্যাদার যেহেতু আস্তে আস্তে আইএফএন গামা প্রোডাকশনও কমে যায়, তাই জন্য আমাদের বডি ইমিউন সিস্টেম তো কিছু না কিছু করতে চায়, এবং তাই জন্য মানে রেসপন্সটা TH1 থেকে TH2 এর দিকে শিফট করে যায়, এবং TH2 এর দিকে শিফট যখন করে যায় তখন মানে বলতে গেলে বেকার রেসপন্স হয়। মানে TH2 এর দিকে শিফট করে গেলে অ্যান্টিবডি প্রডিউসড হয়, কিন্তু সেই অ্যান্টিবডির কোনো ভ্যালু থাকে না, কারণ প্যারাসাইটটা ইন্ট্রাসেলুলার, মানে সেলের মধ্যে বেঁচে থাকে। ঠিক আছে, বাইরে অ্যান্টিবডি প্রডিউসড হয়, কোনো লাভ হয় না। তো এইভাবে মানে কিছু প্যারাসাইট বা ভাইরাস আমাদের বডি ইমিউন সিস্টেমকে ট্রিক করতে পারে, মানে ইমিউন সিস্টেম ভাবেও কাজ করছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, এরকম কারোর মনে হয় যে আমি কাজ করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না? কারণ মিমের মতো যাদের মনে হয় তারা ভাবতে পারিস যে মানে যখন কারোর লিশম্যানিয়া হয় তার ইমিউন সিস্টেমের কি অবস্থাটা হয়। তো লিশম্যানিয়া খুব ডিফিকাল্ট ডিজিজ টু ট্রিট, তবে লিশম্যানিয়ার এগেনস্টে ড্রাগ আছে, তো সেটাকে কিওর করা যায় অ্যাটলিস্ট, যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে তো ট্রিট করা যায়। আচ্ছা, এবার হচ্ছে ডিজিজ কজ হয় প্যারাসাইটিকোমস, এগুলো হচ্ছে প্রোটোজোয়া, এবং প্রোটোজোয়া বেশিরভাগই ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া হয়। ঠিক আছে, প্রোটোজোয়া ওরকম বাইরে ঘুরে বেড়াতে পারে না বা চায় না অ্যাটলিস্ট। এবার হচ্ছে প্যারাসাইটিকোমস, যেটা প্যারাসাইট কিন্তু মানে বড় হয় অবভিয়াসলি, মানে রিলেটিভলি বড় হয় মাইক্রোস্কোপিক স্কেলের হিসেবে যদি বলি, খালি চোখে দেখা যায় বেশিরভাগ প্যারাসাইটকেই, এবং প্যারাসাইট তাই জন্য ওরকম সেলের মধ্যে তো ঢুকে বাঁচে না, ওরা বাইরেই থাকে, মানে সেলের বাইরে থাকে, এবং সেলের বাইরেই মানে মাল্টিপ্লাই করে বা হোয়াট এভার যা করার করে। কিন্তু প্যারাসাইটের এগেনস্টেও কিন্তু মানে ইমিউন সিস্টেম খুব একটা ভালো যে কাজ করতে পারে তা নয়, মানে করতে পারে
কিছুটা হলেও করতে পারে, বাট অনেক সময় কিন্তু ইমিউন সিস্টেম খুব স্ট্রংলি মানে বেসিক্যালি এনগেজড হতে পারে না বিভিন্ন কারণে, সেটা দেখব। এবং তাই জন্য অতটা ভালো ওদের এগেনস্টে কোনো স্টেপ নিতে পারে না। তো তাই জন্য আমাদের প্যারাসাইট ইনফেকশন হলেও বিভিন্ন রকম ড্রাগ নিতে হয় ওটা কিওর করার জন্য। এবং প্যারাসাইটের মধ্যে এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, অ্যাসকারিস অ্যান্ড সিস্টোসোমা। সিস্টোসোমা এবং অ্যাসকারিস দুটোর কথা এখানে বলা হবে। এবং সিস্টোসোমাটা স্পেসিফিক্যালি এখানে বলা হয়েছে, তো একটু আমি বলে দেবো জিনিসগুলো কি। আর প্যারাসাইটিক ইনফেকশন মেজরলি যেটা হয় আইদার ফুড বর্ন হতে পারে, ঠিক আছে, আনকুকড মানে প্রপারলি কুকড ফুড না যদি হয় তাহলে ওই ফুডের থ্রু দিয়ে আসতে পারে। ওয়াটার, অনেক জায়গায় ওয়াটারে প্যারাসাইট থাকে হাই অ্যামাউন্ট, যেখানে স্পেশালি যেখানে স্যানিটারি কন্ডিশন অতটা ভালো নয় সেখানে ওয়াটারে থাকে, ওয়াটার থেকে হয়। এবং আরও একটা হতে পারে যে বিভিন্ন যেখানে মাঠঘাট আছে, মানে যেখানে চাষবাস হয় মাঠঘাট আছে, সেখানে মানে মাটির মধ্যে প্যারাসাইট থাকে, তো বা বিভিন্ন জলা এরিয়াতে প্যারাসাইট থাকে। তো যখন ওইখানে লোকে যায় তখন কি হয় যে ওই প্যারাসাইটগুলো যখন স্কিনে টাচ করে তখন ওরা কিছু ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, তো যেটা স্কিনকে মানে লোকালি একটা খুব ছোটো রিজন, সেটা আমরা ওরকমভাবে বুঝতে পারি না, বাট ওটা স্কিনটাকে ড্যামেজ করে স্কিনের মধ্যে দিয়ে ঢুকে যায় বডির মধ্যে, ঠিক আছে। এবার এবং এটা হিউম্যানের ক্ষেত্রেও হয় এবং বিভিন্ন অন্যান্য মানে অ্যানিমেলসের ক্ষেত্রেও হয়। এবং সেই ক্ষেত্রে ধর ক্যাটল, পিগস এদের ক্ষেত্রে যদি হয় এবং তাদের মানে যখন আমরা মাংস খাই সেটা যদি প্রপারলি কুকড না হয় তাহলে সেই মাংসর মধ্যে দিয়েও কিন্তু প্যারাসাইট আমাদের বডিতে ঢুকতে পারে। ওকে, এবং মানে ডেভেলপিং যে কান্ট্রিজগুলো মানে আমরা যে জল খাই সেটা যদি আরও পিউরিফাইড না হয় তাহলে বেশিরভাগ জায়গার জলেই কিছু না কিছু প্যারাসাইট থাকে, মানে লো লেভেল অফ প্যারাসাইট থাকে। সেটা আমাদের এফেক্ট করে না, কারণ আমরা ছোটোবেলা থেকে এই ধরনের জল খেয়েই বড়ো হয়েছি। মানে যাদের ধর বাড়িতে টিউবওয়েল আছে, ঠিক আছে, অনেকেই ছোটোবেলা থেকে টিউবওয়েলের জল খেয়ে বড়ো হয়েছে, আমিও হয়েছে। তো আমাদের ইমিউনিটি সেই জন্য ওইভাবেই স্ট্রংলি বিল্ড হয়েছে। যারা ধর ডেভেলপ কান্ট্রিজ থেকে এখানে আসে, মানে ধর আমেরিকা থেকে কেউ এখানে আসছে, প্রথমত তাদেরকে বিভিন্ন রকম ভ্যাকসিন দেওয়া হয়, প্যারাসাইটের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়, মেডিসিন দিয়ে দেওয়া হয় যে কিছু হলেই এই মেডিসিনগুলো খাবে, এবং তার সাথে বলা হয় যে কখনোই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ছাড়া খাবে না। এবং সেই জন্যই বাইরে থেকে যারা এখানে আসে, মানে ডেভেলপড কান্ট্রিজ থেকে, যে মানে বাংলাদেশ থেকে বলছি না, মানে ইউএস বা ইউরোপ থেকে যারা আসে বা ক্যানাডা থেকে যারা আসছে, তাদেরকে তারা সবসময়ই দেখবি যখন জল খায় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খায়। কারণ তারা যদি এখানে মানে খোলা জল খায় তাদের হবে, মানে পেট খারাপ হতে বাধ্য তাদের। এবং অনেকেরই সিভিয়ার ডায়রিয়া অনেক রকম প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। আর আফ্রিকা গেলে তো ছেড়েই দেয়, আফ্রিকা গেলে তো মানে খুব হাই প্রিকশন নিয়ে ওরা যায়। মানে আফ্রিকা যদি আমরাও যাই আমাদেরও অনেক রকমের প্রিকশন নিয়ে যেতে হবে, কারণ আফ্রিকাতে প্রচুর রকম প্যারাসাইট বা মানে আফ্রিকা হচ্ছে হাব প্যারাসাইট অ্যান্ড এই ওয়ার্মের। বেসিক্যালি ট্রপিক্যাল কান্ট্রি তো, মানে গরম বেশি তো ওখানে, ওই জন্য অনেক প্যারাসাইট এবং এই ওয়ার্মগুলো ওখানে খুব বেশি করে থাকে। তো যাই হোক, এবার এখানে যেটা বলছিলাম যে সিস্টোসোমা বেসিক্যালি মানে অনেক সময় খুবই ফ্যাটাল ডিজিজ ক্রিয়েট করে, সেটাকে সিস্টোসোমিওসিস বলে, বা মানে কমন নেমটা বিলহার্জিয়া, এটা না মনে রাখলেও চলবে। বেসিক্যালি সিস্টোসোমিওসিসটা মনে রাখিস। এবার সিস্টোসোমার বিভিন্ন রকম মানে ভ্যারিয়েন্টস আছে, অত মনে রাখতে হবে না।
বাট কোথায় হয় একটু জাস্ট মনে রাখার চেষ্টা করিস, আফ্রিকা, মিডল ইস্ট, সাউথ আমেরিকা, ক্যারাবিয়ান, চায়না, সাউথ এশিয়া, ফিলিপাইন্স, এদের এখানে হয়। এবার সবসময় দেখবি যে কান্ট্রিজগুলোতে এগুলো হচ্ছে, এই কান্ট্রিগুলো কিন্তু আইদার ডেভেলপড নয় বা সবে সবে ডেভেলপড হয়েছে। মানে যেমন আফ্রিকা বা সাউথ আমেরিকা, এদের কিন্তু এরা কিন্তু অতটাও ডেভেলপড নয়। আফ্রিকা তো অবভিয়াসলি ডেভেলপড নয় অতটা, এবং স্যানিটারি কন্ডিশন এখানে খুব একটা ভালো না, ঠিক আছে। বা আইল্যান্ডগুলোতে যেখানে অতটা ভালো স্যানিটারি কন্ডিশন নেই, সেই জায়গাগুলোতে হয়। চায়নাতে কেন হয়? চায়নাতে বিভিন্ন রকম ডিজিজ হয়। চায়না এখন অনেক ডেভেলপ করেছে, কিন্তু চায়না রিসেন্টলি ডেভেলপ করেছে। চায়নার কিন্তু একটা সময় অবস্থা খুবই খারাপ ছিল, এবং চায়নায় এখনও প্রচুর আন্ডার ডেভেলপড রিজন আছে। মানে যেগুলো আমরা দেখি সেগুলো দেখানো হয় ডেভেলপড রিজনগুলোকে, বাট চায়না এখনও অনেক আন্ডার ডেভেলপড রিজন আছে, অনেক আন্ডারগ্রাউন্ড রিজন আছে, অনেক আমরা যেগুলোকে বস্তি বলি, মানে ওরা সেগুলোকে গেটো বলে, ওরকম গেটো রিজন আছে যেখানে স্যানিটারি কন্ডিশন খুব খারাপ, বা যেগুলো যেভাবে খাওয়া দাওয়া করা সেগুলো খুবই খারাপ। তো সেই সব কারণে এরকম অনেক প্যারাসাইটিক ইনফেকশন বা এই ওয়ার্ম ইনফেকশন কিন্তু ওখানেও হয় প্রচুর। এবং ওরা বিভিন্ন মানে জানোয়ারের মাংস খায়, পশু পাখির মাংস খায়, তো ওদের মানে হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তাই জন্য। এবার সিস্টোসোমিয়াসিস কী করে হয়, যে এক্ষেত্রে ফ্রি সুইমিং ইনফেকশাস লার্ভা থাকে, এবং বেসিক্যালি লার্ভাল কন্ডিশনেই কিন্তু ইনফেকশনগুলো হয়। মানে আমাদের বডিতে যে ইনফেকশনটা হয় সেগুলো লার্ভাল কন্ডিশনটাই ঢোকে। তো ফ্রি সুইমিং লার্ভা থাকে যেটাকে সার্কেরিয়া বলে, ঠিক আছে। সার্কেরিয়া কি করে, যে মানে প্রথমে স্নেলের মধ্যে থাকে এরা, ঠিক আছে, স্নেলকে ইনফেক্ট করে, এবং স্নেল থেকে আবার বেরিয়েও আসে, ঠিক আছে। স্নেল থেকে বেরিয়ে এসে যখন হিউম্যান স্কিনের কন্ট্যাক্টে আসে, যেটা বললাম জলা জায়গায় যখন আমরা যাই তখন মানে হিউম্যান স্কিনের কন্ট্যাক্টে এলে ওরা ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, যেটা স্কিনকে ব্রেকডাউন করে ওর মধ্যে ঢুকে যেতে হেল্প করে, ঠিক আছে। একবার যখন ঢুকে যায় তখন ওরা ওদের ওই সুইম করার জন্য যে টেলটা ছিল সেটাকে শেড অফ করে সিস্টোসোমিউল বানায়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু একটু জেনে রাখ, কারণ এইগুলো অনেকটা ওই মাইক্রোবায়োলজি পোর্শনে অনেক সময় এই ধরনের কোশ্চেন আসে। এবার সিস্টোসোমিউল কি করে, এই স্টেজটাতে ওরা ক্যাপিলারি থ্রু দিয়ে লাংস এবং লিভারে মাইগ্রেট করে, এবং এই লাংস দেন লিভার দেন তারপরে ওরা প্রাইমারি সাইট অফ ইনফেকশনে যায়। এবার প্রাইমারি সাইট অফ ইনফেকশন ডিপেন্ডিং অন দ্য স্পিসিস ডিফারেন্ট হতে পারে, বাট মেজরলি যেটা হয় সেটা হচ্ছে এই ইন্টেস্টিনাল মেসেন্টারিক ভেইন বা ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা, ওকে। যখন এরা ফাইনালি ওই মানে প্রাইমারি ইনফেকশন রিজনে যায় তখন এরা অ্যাডাল্ট ওয়ার্ম হয়, এবং অ্যাডাল্ট ওয়ার্ম মেট করে, এগস বানায়, এবং এগসরা বেসিক্যালি এরা হোস্টের মধ্যে মাল্টিপ্লাই করে না, ঠিক আছে। মানে এরা আবার বেরিয়ে এসে মানে ফিসেস বা ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে আসে, এবং স্নেলসগুলোকে ইনফেক্ট করে, স্নেলসের মধ্যে ওরা মাল্টিপ্লাই করে, ঠিক আছে। তো এই হচ্ছে ওদের লাইফ সাইকেল। তো এবার আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, মোস্ট অফ দ্য যে সিমটমস দেখা দেয় সিস্টোসোমিয়াসিসের ক্ষেত্রে, সেগুলো ওদের যে ওই এগসের জন্য হয়, ঠিক আছে। যে মানে ইন্টেস্টিনাল মেসেন্টারিক ভেইন আর ইউরিনারি ব্লাডারে যখন অ্যাডাল্টগুলো মেট করে তখন যে এগ প্রডিউস করে, সেই এগসগুলোর জন্য হয়, ঠিক আছে। এবার হাফ অফ দ্য এগস মানে থেকে যায় হোস্টের মধ্যে, বেরোতে পারে না হোস্ট থেকে, ঠিক আছে। তো ওরা কি করে, ইনভেড করে ইন্টেস্টিনাল ওয়াল বা লিভার, এগুলো বা ইন্টেস্টিনাল ওয়ালের থ্রু দিয়ে লিভার বা ব্ল্যাডারের মধ্যে, ওখানে কি করে হ্যামারেজ ক্রিয়েট করে, ঠিক আছে। এই ইনভেশনের সময় ব্লাড ক্যাপিলারিকে ড্যামেজ করে হ্যামারেজ ক্রিয়েট করে। এই হ্যামারেজ ক্রিয়েট করলে ওটা একটা
প্রথমত ওটা একটা ক্ষতি করে আমাদের বডি। আর যেটা হয় সেটা হচ্ছে এই এগসগুলো কি করে, মানে এগুলো তো ফরেন প্যাথোজেন আর তো আমাদের কাছে, তো তাই জন্য ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভ রিয়াকশন প্রডিউসড হয়, ঠিক আছে। এবং অনেক সময় কি হয় যে ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভ রিয়াকশনস প্রডিউস হওয়ার জন্য লার্জ গ্র্যানুলোমা প্রডিউস হয়, ঠিক আছে। এবং সেইগুলো কি করে, যে টিস্যু রিজিয়নে হচ্ছে সেই টিস্যু রিজিয়নকে ড্যামেজ করে এবং সেগুলো আস্তে আস্তে ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়। এবং আমি আগেই বলেছিলাম যখনই কোনো অর্গানের কোনো রিজন ফাইব্রাস টিস্যু দিয়ে একবার রিপ্লেসড হয়ে যায় তখন অর্গানের সেই পোর্শনটা ফাংশনটা কিন্তু চলে যায়। ফাইব্রাস টিস্যু কিছু কাজও করতে পারে না এবং ওটা নর্মাল টিস্যু দিয়ে আর রিপ্লেসড হয় না। তো এইভাবে অর্গান ফেলিওরের দিকে যেতে থাকে জিনিসটা। এবং অনেক সময় কী হয় যে গ্র্যানুলোমাগুলো কী করে, ভেনাস ব্লাড ফ্লো বা মানে লিভার বা ব্লাডারের ক্ষেত্রে যে ভেনাস ব্লাড ফ্লো হয় সেটাকে অবস্ট্রাক্ট করে অনেক সময় অর্গান ফেলিওর কজ করতে পারে, ঠিক আছে। তো এই ওয়ে অফ ডিজিজটা একটু মাথায় রাখিস। এবার এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ইমিউন রেসপন্স মাউন্ট করে, ঠিক আছে, মাউন্ট করে এবং অনেকটা এফেক্টিভ হয়, কিন্তু পুরোপুরি এলিমিনেট করতে পারে না অ্যাডাল্ট ওয়ার্মকে, ঠিক আছে। আচ্ছা, আগে একটু দেখে নিই যে কী রেসপন্স মাউন্ট করে, তারপরে মানে প্যারাসাইটের ক্ষেত্রে, তারপরে আমি কেন করতে পারি না সেটা বলছি। দেখ, রেসপন্স কি মাউন্ট করে, সবসময় মনে রাখবি ওয়ার্মের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জিক যে রিয়াকশানটা আমরা জানি সেরকমই জিনিসটা হয়, আইজিই প্রোডাকশান বেড়ে যায় এবং মানে বডিতে ওয়ার্ম আছে কিনা বা এই ধরনের প্যারাসাইট বা ওয়ার্ম ইনফেকশন হয়েছে কিনা সেটা দেখার মানে জানার একটা ওয়ে হচ্ছে সেরাম আইজিই চেক করে। আইজিই প্রোডাকশন যদি খুব হাই হয়ে যায় বা ইওসিনোফিল যদি খুব হাই থাকে তাহলে বোঝা যায় যে মানে ওয়ার্ম অ্যাটাক বা প্যারাসাইট অ্যাটাক হয়েছে, ঠিক আছে। তো কী হয়, প্লাজমা সেল থেকে আইজিই প্রডিউস হয়, আইজিই গিয়ে মাস্ট সেল বা ইওসিনোফিলের এই এফসি রিসেপ্টরে বাইন্ড করে থাকে। যখন কি হয় যে এই অ্যাডাল্ট ওয়ার্মেও এই আইজি মানে এরকম আইজি বাইন্ড করে থাকতে পারে, ঠিক আছে। এবার বা অ্যাডাল্ট ওয়ার্ম থেকে মানে আইজি যদি বাইন্ড করে থাকে তখন যদি ইওসিনোফিলে সেখানে বাইন্ড করে তখন ও কী করে, ডিগ্রানুলেশন হয়, বেসিক প্রোটিন সিক্রেট করে বা হিস্টামিন সিক্রেট করে, যেগুলো অ্যাডাল্ট ওয়ার্মকে মানে ওয়ার্মের ড্যামেজ করে বেসিক্যালি কিল করার জন্য। বা নিউট্রোফিল যদি বাইন্ড করে, নিউট্রোফিল বিভিন্ন রকম টক্সিক মেটেরিয়াল সিক্রেট করতে পারে, সেগুলো একটাভাবে অ্যাডাল্ট ওয়ার্মকে ড্যামেজ করে। বা মাস্ট সেল ও ইওসিনোফিলের মতো যদি অ্যাডাল্ট ওয়ার্মের ওপরে বাইন্ড করে থাকা অ্যান্টিবডিকে বাইন্ড করে, অর ওয়ার্ম থেকে যে অ্যান্টিজেন বেরোচ্ছে সেই অ্যান্টিজেনকে বাইন্ড করে, তাহলে এগেন ওই হিস্টামিন সিক্রেট করে ক্ষতি করতে পারে অ্যাডাল্ট ওয়ার্মের। বা এরা আরও কিছু ফ্যাক্টর সিক্রেট করে যেগুলোকে ইসিএফ বা এনসিএফ বলে। ইসিএফ কী করে, ইওসিনোফিলকে অ্যাট্রাক্ট করে অ্যাক্টিভ করে, আর এনসিএফ নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে আর অ্যাক্টিভ করে, ঠিক আছে। এইভাবে এরা কি করে, অ্যাডাল্ট ওয়ার্মের মানে ড্যামেজ করতে পারে। আর একটা ওয়ে হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্মের গায়ে যে অ্যান্টিবডিগুলো বাইন্ড করে থাকে, এবার সেইগুলো অনেক সময় কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। এবং কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করলে কি হয়, কমপ্লিমেন্ট ক্লিভড প্রোডাক্টগুলো মাস্ট সেলকে অ্যাক্টিভেট করতে পারে, ওকে। বা অপসোনাইজেশনের কাজ করে, অপসোনাইজেশন করলে ম্যাক্রোফাজ এর সঙ্গে ইজিলি বাইন্ড করতে পারে। ম্যাক্রোফাজও কিছু টক্সিক মেটেরিয়াল সিক্রেট করে যেটা অ্যাডাল্ট ওয়ার্মের ক্ষতি করে। এবং এই ম্যাক্রোফাজ আর টি সেল মিলে কিন্তু ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট করে বেসিক্যালি, ওকে। এই হচ্ছে স্কিম অফ অ্যাকশন এগেনস্ট অ্যাডাল্ট ওয়ার্ম। তো এটা একটু মানে এগুলো
তোরা অলরেডি যেগুলো পড়েছিলি রিলেটিভ হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিক রিয়াকশন, সেগুলোরই ওরকমই জিনিসগুলো হয়। ওকে, কিন্তু তাও এই ব্যাপারগুলো অতটা এফেক্টিভ হয় না কেন? কারণ হচ্ছে এই যে সিস্টোসোমিউলস যেগুলো মোস্ট সাসেপ্টেবল টু অ্যাটাক হয়, তারা মোটাইল হয়। ঠিক আছে, মোটাইল হওয়ার জন্য তারা কি হয়, কোনো মানে বেসিক্যালি আমাদের বডি ইমিউন সিস্টেম এমন অ্যান্টিজেনকে বা এমন কোনো প্যাথোজেনের এগেনস্টে কোনো স্টেপ নিতে পারে যেগুলো একটা জায়গায় থাকে, সেই জায়গায় ইমিউন রেসপন্সটা মাউন্ট করে টিস্যু সেই জায়গাটায়। এবার যদি ধর একটা জায়গায় ইমিউন রেসপন্স মাউন্ট হচ্ছে, হঠাৎ করে অ্যান্টিজেনটা পালিয়ে গেল বা যে প্যাথোজেনটা সে পালিয়ে গেল সেখান থেকে, তাহলে খুব মুশকিল। মানে সে তো পালিয়ে যাবে, কিন্তু অন্যান্য যে ইমিউন সেলসগুলো তারা তো ওরকম দুম করে পালাতে পারবে না তাদের পেছনে। চোর পুলিশ খেলার মতো এখানে হয় না। তো তাই জন্য যে রিজনে লোকালাইজড ইমিউন বা ইনফ্লামেটরি রেসপন্সটা বিল্ড আপ হলো, সেই রিজন থেকে সিস্টোসোমিউলসগুলো পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার জন্য তারা বেঁচে যায় বেসিক্যালি। বা আরও যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাডাল্ট ওয়ার্মগুলো কী করে, ওদের যে অ্যান্টিজেনগুলোর এগেনস্টে স্টেপটা নেবে ইমিউন সিস্টেম, সেই অ্যান্টিজেনগুলোকে ডিক্রিজ করে দেয় তাদের এক্সপ্রেশন, এবং হোস্ট গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন দিয়ে ওরা নিজের বডিকে কোট করে নেয়। ঠিক আছে, ইভেন এতটাই মানে এদের মানে ভালো মেকানিজম হাইডিংয়ের, যে হোস্ট এবিও ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন বা হিস্টো কম্প্যাটিবল যে অ্যান্টিজেন, সেগুলো দিয়ে নিজেদেরকে কোট করে নেয়। তাই জন্য ইমিউন সিস্টেমের যে সেলগুলো সেগুলো হবে, এগুলো হয়তো আমাদেরই বডির প্রোটিন। ঠিক আছে, তাই জন্য কোনো স্টেপ নেয় না এদের এগেনস্টে। ঠিক আছে, মানে তুই ধর একটা ব্যাংকে চুরি করতে যাচ্ছিস, সেই বা কোনো একটা ধর হ্যাঁ ব্যাংকেই ধর চুরি করতে যাচ্ছিস, ব্যাংকের মানে পোশাক পরে চলে গেল। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো সিকিউরিটি হয়তো জানতেই পারলো না যে তুই চোর, ও তো ভাবলো হয়তো ব্যাংকের এজেন্ট তুই। ঠিক আছে, হয়তো আইডি বানিয়ে চলে গেলি, নকল আইডি। এরকমই করে এরা, যে এরা হোস্টেরই যে গ্লাইকোপ্রোটিন সেগুলোকেই নিজের গায়ে চাপিয়ে নেয়। তাই জন্য হোস্ট সেলসরা বুঝতে পারে না যে এটা ফরেন সেলস। ঠিক আছে, আর এগুলো তো আমি বললাম যেটা মানে বেসিক্যালি মানে ইমিউন রেসপন্স যেটা কিছুটা মাউন্ট হয়, সেটা এখানে লেখা আছে, যেগুলো আমি অলরেডি বললাম। এবং এটা মোস্টলি ইনিশিয়ালি TH2 সাবসেট রেসপন্সটা স্টার্ট করে, IL4 এবং IL5 কী করে, IgE প্রোডাকশন হেল্প করে, এবং ইওসিনোফিল ডিফারেন্সিয়েশন করে ইওসিনোফিলের অ্যামাউন্ট বাড়িয়ে দেয় বডিতে। ঠিক আছে, এবার আর একটা রেসপন্স মানে আছে সিস্টোসোমিওসিসের মানে ক্ষেত্রে। এবার সিস্টোসোমা কী করে, ওর আর একটা ক্লেভার ডিফেন্স মেকানিজম আছে। সেটা কি হয়, যে এই যে TH2 মানে দেখ আলটিমেটলি যে গ্র্যানুলোমা ফর্মেশনটা হচ্ছে সেটা বেশি ড্যামেজ করে, মানে মানে সেল মেডিয়েটেড যে টক্সিসিটিটা সেটা বেশি এফেক্টিভ হয় রাদার দ্যান অ্যান্টিবডি। এবার যেহেতু ওটা অনেক বড়, মানে কম্পেয়ার টু ব্যাকটেরিয়া আর ভাইরাস, যেহেতু ওয়ার্ম অনেকটা বড় হয়, তাই জন্য তাকে তো ওইভাবে ফ্যাগোসাইটোস করানো যায় না, মানে এনগাল্ফ করা যায় না, ওকে বাইরে রেখেই ড্যামেজ করতে হয়। তো তাই জন্য বিভিন্ন রকম সেলুলার মানে সিক্রেটারি প্রোডাক্টস দিয়ে ওকে ড্যামেজ করতে হয়, এবং তার জন্য কিন্তু সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স দরকার। কিন্তু কি হয়, যে এরা কি করে, এরা এনশিওর করে যে TH2 সেল যেটা, ঠিক আছে,
সেই TH2 সেল যাতে হাই অ্যামাউন্ট অফ IL-10 প্রডিউস করে। ঠিক আছে, কী করে করে অত ডিটেল দরকার নেই, বাট ওরা ইনশিওর করে যে হাই অ্যামাউন্ট অফ IL-10 প্রডিউস হয়, যেটা সেল মেডিয়েটেড ইমিউনিটিকে সাপ্রেস করে। তো তাই জন্য ওরা মানে ওয়ার্মসগুলো কী হয়, যে ওয়ার্মসগুলো মানে অতটাও ক্ষতি হয় না, মানে ওদের চুজ করতে হয় বিটুইন টু ইভিলস। এবার অ্যান্টিবডি যেটা, সেটা ওদের অতটা ক্ষতি করে না, তো তাই জন্য ওরা চুজ করে যে অ্যান্টিবডিকে চুজ করে। তাই জন্য ইমিউন সিস্টেম ভাবে ওরা তো কাজ করছে, ইমিউন সিস্টেমের কাছে এটাই দাঁড়ায় যে ওরা কাজ করছে, ওদের কোনো ফল্ট নেই। ঠিক আছে, ইমিউন সিস্টেম নিজের মতো অ্যান্টিবডি প্রডিউস করেই যায়, কিন্তু অ্যান্টিবডিটা ওয়ার্মের অতটা ক্ষতি করতে পারে না। ওদিকে যেটা এফেক্টিভ হতে পারতো সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেটা বসে থাকে। ঠিক আছে, আচ্ছা। আর সিস্টোসোমিয়াসিসের ক্ষেত্রে ভ্যাকসিন ডেভেলপ করার চেষ্টা চলছে, অনেকটা ডেভেলপ করা গেছেও, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই মানে ভ্যাকসিন কি করবে, মোস্টলি কিন্তু অ্যান্টিবডি মেডিয়েটেড রেসপন্স স্টার্ট করবে, কিন্তু সেটা আলটিমেটলি কাজে লাগবে না। বা ইভেন যদি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স স্টার্টও করে, তাহলে সিস্টোসোমার কাছে যে মানে মানে ওদের যে একটা এফেক্টিভ মেকানিজম আছে জিনিসটাকে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটির দিকে শিফট করানো, সেটা থ্রু দিয়ে ওরা ওই জিনিসটাকে এফেক্টিভ হতে দেবে না, ইমিউন রেসপন্সটাকে। আচ্ছা, এবার এইগুলো হচ্ছে অনেক পুরনো ডিজিজ, অনেক বছর ধরে চলছে। এবার কিছু ডিজিজ, এবার এই এমার্জিং ইনফেকশাস ডিজিজ বলতে কিছু ডিজিজ যেমন হয়তো দেখা যাচ্ছে লাস্ট কিছু বছর মানে 20-30 বছরের মধ্যে এমার্জ করেছে। এবার এগুলো আমি পড়ানোর কিছু নেই, এগুলো জাস্ট মানে এমনি বলছি, এখান থেকে কোশ্চেন সেরকম কিছু আসবে না। বা এমার্জিং ডিজিজের মধ্যে এটাও পড়ে যে হয়তো কিছু ডিজিজ দেখা গেছিলো যে ইরেডিকেটেড হয়ে গেছে বা ধরা হয়েছিল ইরেডিকেটেড হয়ে গেছে, সেগুলো আবার কোনো কারণে হয়তো লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালসের মধ্যে রিএমার্জ করছে। ঠিক আছে, সেটাকেও ইমার্জিং ডিজিজের মধ্যেই ধরা হয়। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ইমিউনিটি এগেনস্ট ইনফেকশাস ডিজিজ। আগের দিন আমি ভাইরাস আর ব্যাকটেরিয়া এগেনস্টে বলেছিলাম, আজকে আমি প্রোটোজোয়া আর প্যারাসাইটের ক্ষেত্রে বললাম। তো তোদের কোনো কোশ্চেন আছে কিনা একটু বল। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখানে আবার একটা 10 মিনিটসের ব্রেক নিচ্ছি, দেন আমি ডেভেলপমেন্টাল বায়োলজিটা পড়াবো। ঠিক আছে, তো তোরা থাকতেও পারিস বা লিভ করতে পারিস আপাতত।